নমস্কার। আজ আমি বৈদিক যুগ নিয়ে আলোচনা করব। এর আগে সিন্ধু সভ্যতা নিয়ে আমরা আলোচনা করেছি এবং আজকের আলোচনার টপিক বৈদিক যুগ। বৈদিক যুগ, এই বৈদিক যুগের সময়কাল হলো 1500 খ্রিস্টপূর্বাব্দ থেকে 600 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত। এর আগে সিন্ধু সভ্যতা সম্পর্কে আমরা পড়েছি। সিন্ধু সভ্যতার সময়কাল পড়েছি 2500 খ্রিস্টপূর্বাব্দ থেকে 1750 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত। 2500 খ্রিস্টপূর্বাব্দ থেকে 1750 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত সময়কাল সিন্ধু সভ্যতার সময়কাল বলে আমরা পড়েছি। এবং এই সিন্ধু সভ্যতা ছিল একটি শহর কেন্দ্রিক সভ্যতা। কিন্তু সিন্ধু সভ্যতার পরে যে সভ্যতা আমরা দেখতে পাচ্ছি বৈদিক যুগ বা বৈদিক সভ্যতা, এই বৈদিক সভ্যতা ছিল সম্পূর্ণরূপে গ্রামীণ। এটি ছিল একটি গ্রামীণ সভ্যতা, বা একে ভারতের সর্বপ্রথম গ্রামীণ সভ্যতা, ভারতের সর্বপ্রথম গ্রামীণ সভ্যতাও বলা যায়। এবং আমাদের এই সিন্ধু সভ্যতা ছিল মাতৃতান্ত্রিক সভ্যতা বা মাতৃতান্ত্রিক সমাজ জীবন আমরা দেখতে পেয়েছিলাম সিন্ধু সভ্যতায়। কিন্তু আমাদের এই বৈদিক যুগে বৈদিক সভ্যতা ছিল সম্পূর্ণরূপে পিতৃতান্ত্রিক সমাজ। এখানে পিতৃতান্ত্রিক সমাজ ব্যবস্থা পরিলক্ষিত হয়েছিল। ঠিক আছে, তাহলে বৈদিক যুগে যে সভ্যতা পাওয়া গিয়েছিল তা ছিল গ্রামীণ সভ্যতা, এবং বৈদিক যুগের সভ্যতা ছিল সম্পূর্ণরূপে পিতৃতান্ত্রিক। এবং এই বৈদিক যুগে যে সমস্ত মানুষ বসবাস করত, বৈদিক যুগে যে সমস্ত মানুষ বসবাস করত তারা আর্য নামে পরিচিত ছিল, তারা আর্য নামে পরিচিত ছিল। এবং এই আর্য কথার অর্থ হলো সৎ বংশজাত বা উচ্চ বংশজাত। এই আর্য কথার অর্থ হলো সৎ বংশজাত বা উচ্চ বংশজাত। সৎ বংশজাত বা উচ্চ বংশজাত। এবং এই আর্যরা মানব জাতির নর্ডিক শাখার অন্তর্গত ছিল। ঠিক আছে, তাহলে বৈদিক যুগের যে সভ্যতা তা ছিল গ্রামীণ সভ্যতা, এবং এই সভ্যতা ছিল পিতৃতান্ত্রিক সভ্যতা বা পিতৃতান্ত্রিক সমাজ ব্যবস্থা বৈদিক যুগে পরিলক্ষিত হয়। এবং আর্যরা যারা বৈদিক যুগে বসবাস করতো, যে সমস্ত মানুষ, তারা আর্য নামে পরিচিত ছিল। এবং আর্য শব্দের অর্থ হলো সৎ বংশজাত বা উচ্চ বংশজাত। ঠিক আছে, এবং এই আর্যদের আগমন নিয়ে বা আর্যরা ভারতে কোথা থেকে এসেছিলেন, কোথায় বসবাস করতেন, আর্যদের আদি বাসস্থান কোথায় ছিল, এই নিয়ে বিভিন্ন রকমের মতভেদ আছে। যেমন দয়ানন্দ সরস্বতী, যেমন সর্বপ্রথমে যদি আমরা দেখি দয়ানন্দ সরস্বতীর মতে আর্যদের আদি বাসস্থান ছিল তিব্বত। আবার যদি আমরা বাল গঙ্গাধর তিলকের মতবাদ দেখি, বাল গঙ্গাধর তিলকের মতে আর্যদের আদি বাসস্থান ছিল উত্তর মেরু বা নর্থ পোল। এবং ম্যাক্স মুলার আমাদের মনে রাখতে হবে, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। ম্যাক্স মুলারের মতবাদে আর্যদের আদি বাসস্থান ছিল মধ্য এশিয়া। ঠিক আছে, তাহলে আর্যদের আদি বাসস্থান নিয়ে বিভিন্ন রকম ঐতিহাসিকের বিভিন্ন রকমের মতভেদ আছে। যেমন দয়ানন্দ সরস্বতী বলেছিলেন আর্যদের আদি বাসস্থান ছিল তিব্বত, বাল গঙ্গাধর তিলক বলেছিলেন আর্যদের আদি বাসস্থান ছিল উত্তর মেরু, এবং ম্যাক্স মুলারের মতে আর্যদের আদি বাসস্থান ছিল মধ্য এশিয়া। এবং এটি সবচেয়ে বেশি গ্রহণযোগ্য। এবং এই মধ্য এশিয়া অর্থাৎ ম্যাক্স মুলারের মতবাদ বা আর্যদের আদি বাসস্থান ছিল মধ্য এশিয়া, এই মতবাদটি সবচেয়ে বেশি স্বীকৃতি পেয়েছে। দয়ানন্দ সরস্বতী বলেছিলেন তিব্বত। দয়ানন্দ সরস্বতী এর সবচেয়ে যেটি বিখ্যাত উক্তি তা হলো বেদে ফিরে চলো। আর আমরা বেদ নিয়ে পড়ছি, অর্থাৎ বৈদিক যুগ নিয়ে পড়ছি। তারপরে পাবো দয়ানন্দ সরস্বতীর সবচেয়ে বিখ্যাত উক্তি ছিল বেদে ফিরে চলো। তো এই ম্যাক্স মুলারের মতবাদ অর্থাৎ মধ্য এশিয়া আর্যদের আদি বাসস্থান রূপে সবচেয়ে বেশি এটাই স্বীকৃতি পেয়েছে যে আর্যদের আদি বাসস্থান ছিল মধ্য এশিয়া। এবং একে সবচেয়ে বেশি স্বীকৃতি দেওয়ার পিছনে কারণ ছিল, এবং সবচেয়ে বেশি যেটা ইম্পর্টেন্ট কারণ ছিল তা ছিল একটা অভিলেখ বা ইনস্ক্রিপশন। সেই ইনস্ক্রিপশনের নাম ছিল
বোঘাজকই ইনস্ক্রিপশন, বোঘাজকই, বোঘাজকই ইনস্ক্রিপশন বা বোঘাজকই অভিলেখ। এই অভিলেখের জন্যেই আর্যদের আদি বাসস্থান মধ্য এশিয়াকে সবচেয়ে বেশি গ্রহণযোগ্যতা দেওয়া হয়েছে বা সবচেয়ে বেশি মান্যতা দেওয়া হয়েছে। কারণ এই বোঘাজকই ইনস্ক্রিপশন বা বোঘাজকই অভিলেখ এটি পাওয়া গিয়েছিল মধ্য এশিয়ায়, এবং এই বোঘাজকই অভিলেখে যে ভাষার প্রয়োগ করা হয়েছিল তা ছিল ইন্দো ইরানীয় ভাষা। এটি পাওয়া গিয়েছিল মধ্য এশিয়ায়, এবং এখানে ইন্দো ইরানীয় ভাষার প্রয়োগ করা হয়েছিল, যে ইন্দো ইরানীয় ভাষা বৈদিক যুগে মানুষরা ব্যবহার করত। এবং এর বোঘাজকই ইনস্ক্রিপশনের সময়কাল ছিল 1400 খ্রিস্টপূর্বাব্দ, যা আনুমানিক বৈদিক যুগের সময়কালের সাথে ম্যাচ করে যায়। ঠিক আছে, তো এই কারণেই বোঘাজকই ইনস্ক্রিপশনকে বা বোঘাজকই অভিলেখের যে প্রমাণ পাওয়া গিয়েছে, তার ভাষাগত প্রমাণ, তার সময়কাল, এইসবের ভিত্তিতে আমাদের বৈদিক যুগে যে আর্যরা বসবাস করত তাদের আদি বাসস্থান রূপে মধ্য এশিয়াকেই চিহ্নিত করা হয়েছে। ঠিক আছে, এই বোঘাজকই ইনস্ক্রিপশন আবিষ্কার করেছিলেন 1907 সালে হুগো নামে একজন বিখ্যাত ব্যক্তি। ঠিক আছে, এরপর বৈদিক যুগে দু ধরনের সমাজ ব্যবস্থা বা দু ধরনের সামাজিক জীবনযাপন আমরা দেখতে পাই। 1500 খ্রিস্টপূর্বাব্দ থেকে 1000 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত এক ধরনের সমাজ ব্যবস্থা দেখতে পাই, তাদের সামাজিক জীবন এক ধরনের দেখতে পাই। এবং 1000 খ্রিস্টপূর্বাব্দ থেকে 600 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত যে সময়কাল, এই দুই সময়কালের মধ্যে কিছু জীবনযাত্রার পরিবর্তন দেখতে পাওয়া যায়। তার সামাজিক জীবন হোক, রাজনৈতিক জীবন হোক বা অর্থনৈতিক জীবন হোক, কিছু পরিবর্তন দেখতে পাওয়া যায়। তাই বৈদিক যুগকে দুই ভাগে বিভক্ত করা হয়। এটা ঋগ বৈদিক যুগ এবং এটা পরবর্তী বৈদিক যুগ। এটা হলো ঋগ বৈদিক যুগ, এবং এটা হলো পরবর্তী বৈদিক যুগ। ঋগ বৈদিক যুগ এবং অপরটি হলো পরবর্তী বৈদিক যুগ। তাদের সমাজ জীবনে, তাদের রাজনৈতিক জীবনে, তাদের অর্থনৈতিক জীবনে বিভিন্ন ধরনের পরিবর্তন ঘটে। তাই 1500 খ্রিস্টপূর্বাব্দ থেকে 1000 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত সময়কালকে ঋগ বৈদিক যুগ এবং 1000 খ্রিস্টপূর্বাব্দ থেকে 600 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত সময়কালকে পরবর্তী বৈদিক যুগ বলা হয়। ঠিক আছে, বৈদিক যুগে আর্যদের জীবনের প্রধান অঙ্গ বা সবচেয়ে প্রধান উপাদান বা সবচেয়ে ভিত্তি, তাদের জীবনযাপনের ভিত্তি যা ছিল তা ছিল বেদ। বেদের উপরেই দাঁড়িয়েছিল তাদের জীবন। এই বেদের আবার বিভিন্ন রকমের ভাগ আছে, বেদের আবার বিভিন্ন রকমের সহায়ক গ্রন্থ আছে, যেমন বেদ আছে, উপবেদ আছে, বেদ, উপবেদ, দর্শন, বেদাঙ্গ, উপনিষদ, পুরাণ। তো এদের সংখ্যা বিভিন্ন সময় পরীক্ষায় আসে। যেমন বেদের সংখ্যা কয়টি? বেদের সংখ্যা 4টি, উপবেদের সংখ্যা 4টি, বেদাঙ্গ 6টি, দর্শন 6টি, উপনিষদ 108টি এবং পুরাণের সংখ্যা 18টি। বেদ উপবেদ 4টি করে, বেদ 4টি, উপবেদ 4টি, বেদাঙ্গ 6টি, দর্শন 6টি। বেদ উপবেদ 4টি করে, বেদাঙ্গ এবং দর্শন 6টি করে, উপনিষদ 108টি এবং পুরাণের সংখ্যা 18টি। অর্থাৎ বেদ উপবেদ 4টি, বেদ উপবেদ 4, বেদাঙ্গ দর্শন 6 এবং উপনিষদ 108টি এবং পুরাণের সংখ্যা 18টি। উপনিষদের সংখ্যা 108টি এবং পুরাণের সংখ্যা 18টি। বেদ উপবেদ 4টি করে, বেদাঙ্গ এবং দর্শন 6টি করে, পুরাণের সংখ্যা 18টি এবং উপনিষদের সংখ্যা 108টি। এই বেদের আবার 4টি ভাগ আছে, যেমন ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ এবং অথর্ববেদ। বেদ আবার 4 প্রকারের, যথা ঋগ্বেদ, সামবেদ,
যজুর্বেদ এবং অথর্ববেদ। বেদ, বেদ হলো মূলত 4 প্রকার। যেমন প্রথমে আছে ঋগ্বেদ, তারপর সামবেদ, তারপর যজুর্বেদ, অথর্ববেদ। বেদ 4 প্রকার, ঋক, সাম, যজু, অথর্ব। বেদ 4 প্রকার, ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ, অথর্ববেদ। ঠিক আছে। এই ঋগ্বেদ হলো একমাত্র গ্রন্থ যা ঋগ বৈদিক যুগে লেখা হয়েছিল, এবং তারপরে এই 3টি বেদ লেখা হয়েছিল পরবর্তী বৈদিক যুগে। ঋগ্বেদ হলো একমাত্র বেদ যা ঋগ বৈদিক যুগে লেখা হয়েছিল, এবং সামবেদ, যজুর্বেদ এবং অথর্ববেদ এই 3টি বেদ লেখা হয়েছিল পরবর্তী বৈদিক যুগে। ঠিক আছে। এবং এই প্রথমের 3টি বেদকে অর্থাৎ ঋক, সাম, যজু, প্রথমের এই 3টি বেদকে একত্রে বেদত্রয়ী বলা হয়। এই 3টি বেদকে একত্রে বেদত্রয়ী বলা হয়। ঋক, সাম, যজু এদেরকে একত্রে বেদত্রয়ী বলা হয়। ঠিক আছে। এবং এই সামবেদ, যজুর্বেদ, অথর্ববেদ এগুলি রচিত হয়েছিল পরবর্তী বৈদিক যুগে। একমাত্র বেদ যা রচিত হয়েছিল ঋগ বৈদিক যুগে তা হলো ঋগ্বেদ। একমাত্র বেদ যা রচিত হয়েছিল ঋগ বৈদিক যুগে তা হলো ঋগ্বেদ। এবং ঋক, সাম, যজু এই 3 প্রকারের বেদকে, ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ এই 3 প্রকারের বেদকে একত্রে বেদত্রয়ী বলা হয়। বেদত্রয়ী বলা হয়। তো ঋগ্বেদ হলো সবচেয়ে প্রাচীনতম বেদ। ঋগ্বেদ হলো সবচেয়ে প্রাচীনতম বেদ। ঋগ্বেদ নিয়ে যদি দেখা যায়, সবচেয়ে প্রাচীনতম বেদ, সবচেয়ে প্রাচীনতম বেদ। একে মানব জাতির প্রথম আইন বলা হয়। মানব জাতির প্রথম আইন বলা হয়। ঋগ্বেদকে মানব জাতির প্রথম আইন বলা হয়। এই ঋগ্বেদে 10টি মণ্ডল আছে। মোট 10টি মণ্ডল আছে। 10টি মণ্ডল আছে। 1028টি সূক্ত আছে। ঠিক আছে। এবং এই ঋগ্বেদে যেটা সবচেয়ে মূল, ঋগ্বেদে যেটা সবচেয়ে মূল, এখানে বিভিন্ন রকমের মন্ত্র, শ্লোক ইত্যাদি সংকলিত আছে। ঋগ্বেদে বিভিন্ন রকমের শ্লোক এবং মন্ত্র সংকলিত আছে। ঋগ্বেদে বিভিন্ন প্রকারের শ্লোক এবং মন্ত্র সংকলিত আছে। এই যে মণ্ডল, 10টি মণ্ডল আছে। ঋগ্বেদের যে দশম মণ্ডল তা পুরুষ সূক্ত। ঋগ্বেদের 10ম মণ্ডল পুরুষ সূক্তে প্রথম বর্ণাশ্রম ব্যবস্থার উল্লেখ পাওয়া যায়। ঋগ্বেদের 10ম মণ্ডল পুরুষ সূক্তে সর্বপ্রথম বর্ণাশ্রম বা বর্ণাশ্রম ব্যবস্থার উল্লেখ পাওয়া যায়। ঋগ্বেদের যে 3য় মণ্ডল তা সাবিত্রী দেবীর উদ্দেশ্যে অর্পিত। ঋগ্বেদের 3য় মণ্ডলে সাবিত্রী দেবীর গায়ত্রী মন্ত্রের উল্লেখ পাওয়া যায়। ঋগ্বেদের 3য় মণ্ডলে সাবিত্রী দেবীর গায়ত্রী মন্ত্রের উল্লেখ পাওয়া যায় ঋগ্বেদের 3য় মণ্ডলে। ঠিক আছে। এরপর ঋগ্বেদ সম্পর্কে মোটামুটি এতটাই যথেষ্ট। ঋগ্বেদ সম্পর্কে যেগুলো আমরা জানলাম, সবচেয়ে প্রাচীনতম বেদ, ঋগ্বেদ হলো সবচেয়ে প্রাচীনতম বেদ, মানব জাতির প্রথম আইন।
ঋগ্বেদ 10টি মণ্ডলে বিভক্ত। ঋগ্বেদে মোট 1028টি সূক্ত আছে। ঋগ্বেদ মূলত স্তোত্র, শ্লোক এবং মন্ত্র নিয়ে গঠিত। ঋগ্বেদে স্তোত্র পাওয়া যায়, শ্লোক পাওয়া যায় এবং মন্ত্র পাওয়া যায়। ঋগ্বেদের দশম মণ্ডল হলো পুরুষ সূক্ত। ঋগ্বেদের দশম মণ্ডল হলো পুরুষ সূক্ত। এখানে সর্বপ্রথম বর্ণাশ্রম ব্যবস্থার উল্লেখ পাওয়া গিয়েছিল। এবং ঋগ্বেদের তৃতীয় মণ্ডল, যেটি সাবিত্রী দেবীকে উদ্দেশ্য করে অর্পিত, এবং এখানে গায়ত্রী মন্ত্রের উল্লেখ পাওয়া যায়। এরপর আমাদের নেক্সট বেদ যেটা আছে সেটা হলো যজুর্বেদ বা সামবেদ। ঋক, সাম, যজু, অথর্ব, যেটা হোক করলেই হলো। এরপর সামবেদ। দেখো, সামবেদ সম্পর্কে যেটা সবচেয়ে বেশি প্রশ্ন আসে সেটা হলো সামবেদ মূলত কি নিয়ে গঠিত বা সামবেদে কিসের উল্লেখ পাওয়া যায়। ঋগ্বেদের পরে আছে সামবেদ। দেখো, সাম মানে মনে রাখতে হবে আমাদের গান। সামবেদ, সাম মানেই গান, অর্থাৎ এখানে গানের উল্লেখ আছে। সামবেদে বিভিন্ন রকমের গানের উল্লেখ আছে। এটা পদ্য ছন্দে লেখা হতো। সামবেদে মূলত গানের উল্লেখ আছে। এই সামবেদকে ভারতীয় সঙ্গীতের জনক বলা হয়। এই সামবেদকে ভারতীয় সঙ্গীতের জনক বলা হয়। সামবেদকে ভারতীয় সঙ্গীতের জনক বলা হয়। নোট করে রাখতে পারো, ইম্পর্টেন্ট। ভারতীয় সঙ্গীতের জনক বলা হয়। ঠিক আছে, তাহলে ঋগ্বেদ গেল, সামবেদ গেল। এরপর যজুর্বেদ। এই যজুর্বেদে যজ্ঞের উল্লেখ পাওয়া যায়। যজুর্বেদে যজ্ঞের উল্লেখ পাওয়া যায়। বিভিন্ন রকমের যজ্ঞের উল্লেখ আছে এই যজুর্বেদে। ঠিক আছে, বিভিন্ন রকমের যজ্ঞের উল্লেখ আছে এই যজুর্বেদে। এবং এই যজুর্বেদ আবার দুই প্রকার, একটা হচ্ছে শুক্ল যজুর্বেদ এবং আরেকটা হচ্ছে কৃষ্ণ যজুর্বেদ। ঠিক আছে, তো ওটা পরীক্ষা বিশেষ কোনো প্রশ্ন আসে না। এরপর আছে অথর্ববেদ। অথর্ববেদ, এখানে মূলত এই অথর্ববেদ পরবর্তী বৈদিক যুগে, এবং এটা সবচেয়ে নবীনতম বেদ। অথর্ববেদ সম্পর্কে যদি কিছু বলতে হয় তাহলে হলো এটা সবচেয়ে নবীনতম বেদ। এই অথর্ববেদে মূলত কালা জাদু পরীক্ষায় বারবার আসে যে কালা জাদু কোন বেদের অন্তর্গত। অথর্ববেদের অন্তর্গত। অথর্ববেদে কালা জাদু, টোটকা, বিভিন্ন রকমের টোটকা। ঠিক আছে, কালা জাদু, টোটকা, জাদু টোনা, বিভিন্ন ধরনের যে ব্যাপার স্যাপার, সেগুলি অথর্ববেদের অন্তর্গত। ঠিক আছে, এখানে বিভিন্ন রকমের তান্ত্রিক বিদ্যা, এই সমস্ত কিছু অন্তর্গত অথর্ববেদের। এই সমস্ত কিছু অন্তর্গত অথর্ববেদের। এই যে বেদের চারটা ভাগ পেলাম, এরকম আর্যদের জীবনও মোট চারটি ভাগে বিভক্ত ছিল। আর্যদের জীবনও মোট চারটি ভাগে বিভক্ত ছিল। আর্যদের জীবনকালকে 100 বছর ধরে নিয়ে, একটা মানুষের জীবনকালকে 100 বছর ধরে নিয়ে আর্যদের জীবনকালকে মোট চারটি ভাগে বিভক্ত করা হয়েছিল। যেমন প্রথমে আছে ব্রহ্মচর্য। এটা আনুমানিক কেন 0 থেকে 25 বছর পর্যন্ত যে বয়স, 0 থেকে 25 বছর পর্যন্ত বয়সকে ব্রহ্মচর্য ধরা হয়েছিল। তারপর গার্হস্থ্য, 25 থেকে 50 বছর পর্যন্ত জীবনকালকে গার্হস্থ্য ধরা হয়েছিল। বানপ্রস্থ, 50 থেকে 75 পর্যন্ত যে জীবনকাল তাকে বানপ্রস্থ বলা হয়েছিল। এবং সন্ন্যাস, 75 থেকে 100 বছর পর্যন্ত যে জীবনকাল, অর্থাৎ মানুষের জীবনকালকে 100 বছর মেনে নিয়ে আর্যরা তাদের জীবনকালকে মোট চারটি ভাগে বিভক্ত করেছিল। যার প্রথমে ছিল ব্রহ্মচর্য, 25 বছর বয়স পর্যন্ত, জন্ম থেকে 25 বছর বয়স পর্যন্ত। এই সময়কালে একজন আর্য তার গুরুর কাছে শিক্ষা লাভ করত। তাই এই সময়কালকে ব্রহ্মচর্য বলা হয়। আর্যদের জীবনকাল চারটি আশ্রমে বিভক্ত ছিল। যেমন প্রথমে ব্রহ্মচর্য, জন্ম থেকে 25 বছর বয়স পর্যন্ত। এই সময়কালে আর্যরা গুরুর কাছে শিক্ষা লাভ করত। তারপর গার্হস্থ্য জীবন, অর্থাৎ সংসার জীবনে প্রবেশ করত 25 থেকে 30 বছরের মধ্যে। এই সময়কালে মানুষ গার্হস্থ্য জীবনে অর্থাৎ সংসার জীবনে প্রবেশ করত, তাই এটাকে গার্হস্থ্য বলা হয়েছে। এবং একেই আর্যদের জীবনের মেরুদণ্ড বলা হয়েছিল। ঠিক আছে, একে আর্যদের জীবনের মেরুদণ্ড বলা হয়েছিল। তারপর বানপ্রস্থ, গার্হস্থ্য জীবনযাপনের পরে একটা দীর্ঘ সময় মানুষ বনে বসবাস করত। সে একজন মানুষ গুরুর কাছ থেকে শিক্ষা লাভ করে এবং সংসার জীবনে বিভিন্ন অভিজ্ঞতা সঞ্চয় করে যে জ্ঞান অর্জন করেছিল তা গিয়ে বনের মধ্যে গিয়ে আবার সেখানে নতুন ধরনের গ্রন্থ লিখত আর্যরা। ঠিক আছে, আর্যরা বানপ্রস্থ চলাকালীন বনের মধ্যে যে সমস্ত গ্রন্থ লিখেছিলেন সেগুলি পরিচিত
আরণ্যক নামে। আরণ্যক নামে আমরা বিভিন্ন গ্রন্থ পাবো। তো আর্যরা বানপ্রস্থ চলাকালীন বনে গিয়ে, অর্থাৎ সংসার জীবন ত্যাগ করে বনে গিয়ে যে সমস্ত গ্রন্থ লিখেছিল সেগুলি আরণ্যক নামে পরিচিত। এবং এই আরণ্যক চলাকালীন, আরণ্যক নয়, এই বানপ্রস্থ চলাকালীন, অর্থাৎ যখন আরণ্যক লিখতো তারা, বানপ্রস্থ চলাকালীন আর্যরা সম্পূর্ণরূপে সংসারের মোহ থেকে মুক্ত হতে পারতো না। তাদের বিভিন্ন চিন্তা থাকতো তাদের পরিবারকে নিয়ে, কারণ তাদের যে সন্তান, তখন তাদের সময়কাল চলছে গার্হস্থ্য জীবনে। একজন আর্য সে তো এসেছে বানপ্রস্থে, কিন্তু তার যে সন্তান, তার সন্তানের জীবনকাল চলছে গার্হস্থ্যে। তাই বানপ্রস্থ চলাকালীন একজন আর্য কখনোই সংসারের মোহমায়া থেকে নিজেকে মুক্ত করতে পারতো না সম্পূর্ণরূপেভাবে। ঠিক আছে, তাই বানপ্রস্থের পরে আরেকটা আশ্রম আছে সন্ন্যাস। এই সময় একজন আর্য সম্পূর্ণরূপে সংসারের থেকে মোহমায়া মুক্ত হয়ে নিজের জীবনকে পরমাত্মার উদ্দেশ্যে অর্পিত করে দিতেন। তাই এই জীবনকাল সন্ন্যাস জীবনকাল নামে পরিচিত। ঠিক আছে, আজকের মতো এই পর্যন্তই। দেখা হবে পরের ভিডিওতে, এবং আমরা এখান থেকেই কন্টিনিউ করব। ধন্যবাদ, টেক কেয়ার, ওকে, ভালো থাকবেন।